আহিরির কথা শুনে সব সত্যি জেনে গেল একলব্য। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রাঙা তো একটা প্ল্যান করে রেখে দিয়েছে, আর সেই প্ল্যান অনুযায়ী সবাইকে বলে রেখেছে। ঠিক সেই সময় রাঙা ফোন করেছে আহিরিকে আর বলে, আহিরি দিদি, তুই আজকে আমাদের বাড়িতে আসতে পারবি? আসলে আমি ভাবছিলাম আজ যদি একটা অন্য রকমের অনুষ্ঠান করা যায়। তোদের এই কলকাতাতেও তো দেখেছি সবাই মিলে বিয়ের আগে ওই সঙ্গীতের অনুষ্ঠান করে। আজ আমরা যদি সেই অনুষ্ঠানটা করি, তুই আসতে পারবি তো? তখনই আহিরি বলে, হ্যাঁ, না আসার কি আছে, অবশ্যই আসতে পারবো। তবে রাঙা, তুমি নিজের ইচ্ছায় এই সব কিছু করছো, নাকি একলব্যকে বাঁচানোর জন্য শুধু এই কাজটা করছো? কি ব্যাপার বলো তো? রাঙা তখন বলে, দেখ, আমি যাই করি না কেন, আমি শুধু চাই উড়ানবাবু ভালো থাকুক। আর উড়ানবাবু যদি তোকে পেয়ে ভালো থাকতে পারে তাহলে তো আর কোনো অসুবিধা নেই, তাই না? শুধু এটুকুই চাই। আহিরি বলে, ঠিক আছে, তুমি যখন এত করে রিকোয়েস্ট করছো অবশ্যই আমি যাব। তুমি একদম চিন্তা করো না, আমি সঠিক সময়ে পৌঁছে যাব। তখনই রাঙা বলে, বাহ, তাহলে তো খুব ভালোই হবে। এরপর রাঙা ফোনটা কেটে দেয় আর মনে মনে ভাবতে থাকে, আহিরি দিদি, তুই অনেক কারসাজি করেছিস। আজ আমি আর তোকে কোনো কারসাজি করতে দেব না। তুই যেইভাবে অনেক খারাপ কাজ করেছিস সেগুলোকে সব প্রমাণ সমেত সামনে নিয়ে আসবো শুধুমাত্র আমি। আহিরি ভাবে, যেটা হচ্ছে সেটা তো ভালোই হচ্ছে, এখন শুধু একলব্যকে বিয়েটা করে নিতে হবে, আর কোনো বাধা যেন আমাদের জীবনে না আসে। এর মধ্যে বৃন্দা আর ময়না দুজন মিলে নিচে নেমে এসেছে। আর বৃন্দা তখন ভাবে, আজকেই তো বাবা ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে সমস্ত ডেকোরেটার্সদের পে করে দেবে, ভালোই হবে, সমস্ত ঝামেলা মিটে যাবে। এর মধ্যেই রাঙা তো সব ব্যবস্থা করছে। হঠাৎ করে তখনই চলে এসেছে নবারুণ। নবারুণ আসা মাত্রই সবাই তখন বলে, কি হয়েছে, এরকম লাগছে কেন তোমায় দেখতে? তখন নবারুণ বলে, আসলে বাইরে এত গরম, শরীরটা এতটাই খারাপ লাগছে যে আমি ব্যাংক পর্যন্ত যেতেই পারিনি আর টাকাটাও নিয়ে আসতে পারিনি। আমি নিজেই বুঝতে পারছি না কি করে সবটা হবে। বৃন্দা তখন বলে, যা, তাহলে এখন কি হবে? এবারে পেমেন্ট করবে কি করে? তখনই রাঙা মনে মনে ভাবে, পেমেন্ট তো হবে না রে বড় বৌদিদি, কারণ এই বিয়েটাই তো হবে না। যেহেতু এই বিয়েটা হবেই না, সেহেতু একটা টাকা খরচা করা মানে পুরোটাই নষ্ট হয়ে যাওয়া। তাই আমি তো এটা কোনোভাবেই হতে দেব না। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব। এর মধ্যে প্রমিতা বলে, তোমার যখন শরীরটা খারাপ লাগছে তুমি একটু রেস্ট নাও, টাকার বিষয়ে পরে ভাবা যাবে। একলব্য নিচে নেমে আসে আর বলে, আচ্ছা ঠিক আছে, আমি টাকা দিচ্ছি তো। বাবা, তুমি এই টাকাটা রাখো, আর যাদের যাদের পে করার আছে তুমি দিয়ে দিও। রাঙা তখন ভাবে, এই রে, উড়ানবাবুর কি এখন টাকা বেশি হয়ে গেছে যে উড়ানবাবু এইভাবে সবাইকে দিতে চাইছে? না, আমি কিছুতেই টাকা নষ্ট হতে দেব না। তখন রাঙা ছলে বলে বলে যে এখন তো এই টাকা দেওয়া যাবে না, শনিবারের বারবেলায় টাকা দিতেও নেই, টাকা নিতেও নেই, আরে কিছু নিয়ম তো আছে। কিরে মা, তুই কিছু বল। প্রমিতা তখন বলে, রাঙা একদম ঠিক কথা বলেছে আক্কু, তোর বাবার কাছে টাকাগুলো থাক, ঠিক ব্যবস্থা হয়ে যাবে। বৃন্দা মনে মনে ভাবে, কিছু একটা গন্ডগোল হচ্ছে, এই রকমভাবে চলতে পারে না। কিন্তু কি গন্ডগোল হচ্ছে এখন সেটাই আমাকে খুঁজে বার করতে হবে। বৃন্দা লক্ষ্য করে দেখে চারি সাইডে ফুল দিয়ে যেগুলো সাজিয়েছে সেগুলো পুরনো ফুল। বৃন্দা রাঙাকে বলে, এই রাঙা, একলব্যর বিয়েটা অনেক বড় করে হচ্ছে, আর সেখানে তুই এই পুরনো ফুলগুলো দিয়ে ডেকোরেশন করেছিস কেন? রাঙা তখন বলে, আরে বাবা, বড় বৌদিদি, আনন্দটা হবে আমাদের মাঝখানে, এইসব পুরনো ফুল কোথা থেকে আসলো? সাজিয়েছি, এটাই তো বড় কথা। সবসময় টাকা দিয়ে কি আনন্দ কিনে নেওয়া যায়? এর মধ্যেই প্রমিতা বলে, এটা তো একদম ঠিক কথাই বলেছে রাঙা, আর সব কিছু তো ঠিকই আছে। বৃন্দা, তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো না? এর মাঝখানে আইরি এসে বলে, বড় বৌদি, রাঙা যাই সাজাক না কেন, আনন্দ কতটা হচ্ছে এটাই ম্যাটার করে, এগুলো নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। বৃন্দা মনে মনে ভাবে, ভাবতে হবে না বললেই যে ভাবনা চিন্তা আসে না তেমনটা তো নয়, ভাবনা চিন্তা তো আসেই। কোনোভাবেই আমি এটা মেনে নেব না, কারণ এখান থেকে আমারও কিছু ইনকাম করার কথা আছে। এরপরে রাঙা ভাবে, বড় বৌদি, মেজদাদাবাবু এরা ভাবছে এই উড়ানবাবুর বিয়ে উপলক্ষে কিছু টাকা পয়সা নিজেদের পকেটে ভরে নেবে, কিন্তু রাঙামতি থাকতে যে সেটা হবে না ওরা এখনও বুঝতে পারছে না। আহিরি বলে, সত্যি রাঙা, তোমার জন্য এত সুন্দর একটা আয়োজন দেখতে পাবো ভাবতে পারিনি, আজকে আমার দারুণ মজা লাগছে। তখন রাঙা বলে, মজা তো লাগবেই, এখনও মজা অনেক কিছু বাকি আছে, সবে তো শুরু রে আহিরি দিদি।
এর মাঝখানেই চলে এসেছে একলব্য। খুব সুন্দর করে সেজেগুজে এসেছে আর বলে, এই দেখো না আইরি, আমাকে কেমন লাগছে বলো তো। আইরি তখন বলে, আরে তোমাকেও তো অনেক সুন্দর লাগছে একলব্য। তখনই একলব্য বলে, আমি তো অনেক দিনই হয়ে গেছে তোমাকে নিয়ে কোথাও ঘুরতেও যাই না, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বিয়েটা হয়ে যাক, তারপর আমরা ঘুরতে বেরোবো, কেমন? আইরি বলে, হ্যাঁ সেটা করলে তো অনেক ভালোই হবে। এর মাঝখানে আইরির ফোন বাজতে থাকে। আইরি দেখে রাজেন্দ্র ফোন করেছে। এরপর রাজেন্দ্রবাবুর ফোনটা ধরে আর রাজেন্দ্রবাবু বলে, আইরি তুমি এক্ষুনি একবার আমার সাথে মিট করো। আইরি তখন বলে, এখনই? আজকে তো আমার বিয়ে উপলক্ষে সঙ্গীতের অনুষ্ঠান আছে আমার শ্বশুরবাড়িতে, আমি এখন কোথাও যেতে পারবো না রাজেন্দ্র স্যার। স্যার তখন বলে, কেন? দেখো এখন আমি তোমাকে বাঁচাতে পারি, তুমি যদি না আসো তাহলে হয়তো তুমি ফেঁসে যেতে পারো, কারণ আমি খবর নিলাম যে কিছু পুলিশ অফিসার আমাদের পিছনে লেগেছে, আর আমি যদি ধরা পড়ি তাহলে কিন্তু তুমিও ধরা পড়ে যাবে। এর মাঝখানেই রয়েছে সত্যজিৎ বাবু, একদম টার্গেট করে রেখে দিয়েছে রাজেন্দ্রবাবুকে, যদি কোনো পেচাল দেখে একদম শেষ করে ফেলবে, তাই কোনোভাবেই কোনো কলকাঠি নাড়তে পারে না রাজেন্দ্রবাবু। আইরি তখন বলে, কিন্তু এখন আমি কি করে যাব বলুন তো, একটু পরে গেলে হয় না? রাজেন্দ্রবাবু বলে, না তোমাকে এখনই আসতে হবে, তুমি চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি, লোকেশনটা আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি। আইরি ভাবে, কি করব আমি এখন? টাকার জন্য এই সমস্ত কিছু করেছিলাম, কিন্তু তাই বলে যে এরকম বিপদে পড়বো এটা তো কখনো ভাবিইনি। পেছন ঘুরেই দেখে একলব্য দাঁড়িয়ে আছে। একলব্য এগিয়ে আসতেই জিজ্ঞেস করে, আচ্ছা কি হয়েছে তোমার আহিরি, কার সাথে ফোনে কথা বলছিলে? আহিরি তখন বলে, ওই মেকআপ আর্টিস্টের সাথে একটু কথা বলছিলাম। কেন একলব্য? একলব্য বলে, শোনো আহিরি, আজ তোমাকে আমি একটা কথা বলি, ভালো করে কথাটা শোনো। তুমি এমন কিছু করো না যাতে আমি তোমাকে ভুল বুঝি বা আমার আর তোমার সম্পর্কটা নষ্ট হয়, সেটা হলে কিন্তু আমি অনেক কষ্ট পাবো। এবার তুমি ডিসাইড করে দেখো তুমি কি করবে আর কি না করবে। আহিরি তখন ভাবে, যেটা হচ্ছে সেটা তো ঠিক হচ্ছে না, সত্যি যদি একলব্য সবটা জেনে যায় তাহলে তো আমাকে ঘেন্না করবে, কিন্তু রাজেন্দ্রবাবু আমাকে যেতে বলেছে, এখন তো আমার আর কোনো উপায় নেই। এরপর সবার সামনে গিয়ে আহিরি বলে, আমার একটা কাজ পড়ে গেছে এমার্জেন্সি, আমি যাব আর আসবো। প্রমিতা, নবারুণ, বৃন্দা সবাই মিলে আটকানোর চেষ্টা করে আর জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু আহিরি কোনো উত্তর না দিয়েই চলে যায়। তখনই রাঙা বলে, এই তো খেল অলরেডি শুরু হয়ে গেছে। তার মধ্যেই প্রমিতা ভাবে, আচ্ছা আহিরির এই চলে যাওয়ার পিছনে কি রাঙা কোনোভাবে রয়েছে? রাঙা যদি সত্যিটা সবার সামনে তুলে ধরতে না পারে তাহলে যে আক্কুর সাথে আহিরির বিয়েটা হয়ে যাবে, তখন কি করব আমি? আমি যে রাঙামতিকে খুব ভালোবাসি, ওই আমার ছেলের বউ, ওই হলো আমাদের বাড়ির ছোট বউ, এই জায়গাটা যে আমি কখনোই আহিরিকে দিতে পারবো না। অলরেডি আহিরি কিন্তু রাজেন্দ্রবাবুর কাছে গিয়ে বিপদে পড়ছে আর এদিকে সবাই সবটা জানতেও পারছে।